আজকে আমাদের পরীক্ষা তো একদম সবাইকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, শুভকামনা অনেক। আশা করি প্রস্তুতিও খুব সুন্দর চলছে বিএসএসসি এর তত্ত্বাবধানে। আপনারাও খুব মনোযোগী এবং খুবই আকাঙ্ক্ষী এটা পাওয়ার, প্রত্যাশিত পাবেনই আপনারা। তো আজকে ধীরে ধীরে সময় তো চলে আসছে। আজকে আপনারা জানেন হয়তো সমাজ ও রাষ্ট্র দর্শনের কতিপয় কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা। এই কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা শুরুতে একটা কথা বলি, কখনোই এমন নয়, অনেক সময় অনেকে আমরা বলে থাকি ইম্পর্টেন্ট এগুলো আসবে, এমন নয়। আসলে এগুলো একটা নমুনা মাত্র, এখান থেকে আসতে পারে নাও আসতে পারে, বা এর সঙ্গে সম্পর্কিত কোনো কোশ্চেন আসতে পারে, যেহেতু কোশ্চেন গুলো সিলেবাসের মধ্যে। এই জন্যই। তাছাড়া ওই যে অনেক সময় বলে দেওয়া হয় না যে কোনো চরিত্রের সঙ্গে মিল থাকলে নিছকই মিল, এমনি মিল চলে এলেও আসতে পারে, আবার না এলেও আসতে পারে। কিন্তু আবার এটা বলাও যেতে পারে যে কোশ্চেন গুলো থাকবে তার সঙ্গে সম্পর্কিত কোশ্চেনই থাকবে। হ্যাঁ, আমি আবারও বলছি তার সঙ্গে সম্পর্কিত থাকবে এই কারণে, কারণ এই যে আলোচনাগুলো হয়, যে যে লেখা আছে, যে আপনারা দেখে থাকেন ক্লাসগুলো, অংশগ্রহণ করেন, কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস, মানে এই যে একটা কোশ্চেন অ্যান্সার বলে কি সেটাতেই আমরা ক্ষান্ত হচ্ছি না, আপনারা তার সঙ্গে আরো আনুষঙ্গিক বিষয়গুলো জানছেন এবং আপনারা আগে থেকে জেনে উত্তরও দিচ্ছেন। তাতে করে কি দাঁড়াচ্ছে যে সম্পর্কিত কোশ্চেন অ্যান্সার গুলো আপনারা দিতে পারবেন। তো যাই হোক, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। বিষয়টি হচ্ছে সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। আমরা এগুলো ইংরেজিতে পড়ি, ডি বাংলাতে আচ্ছা ডি উত্তরটা হচ্ছে হবে। ডি হচ্ছে। আচ্ছা, ভিন্ন কোনো উত্তর নেই হয়তো এটা, তাহলে এটাকে বলছে জটাজাল। ইংরেজি টার্মটা যেটা আমি বলতে নিয়েছিলাম, কেউ বলতে পারবে এটাকে কি বলছে? এটা পিএসসি ক্ষেত্রে Sir, জানা। the society is the web of relationship. হ্যাঁ, ওয়েব, ঠিক একেবারে চলে যাচ্ছে এটা। এটা কি হবে? হুম, একের উপস্থিতির সঙ্গে অন্যের চেতনা, একটু দেখে নিই, কোনো সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যের ধারণা। হ্যাঁ, ঠিক আছে। সি ভিন্ন উত্তর কিছু আছে? হ্যাঁ, একেবারেই তাই, দুটোই হবে। মানে একের উপস্থিতির সঙ্গে অন্যের চেতনা, মানে তার উপস্থিতির সঙ্গে অন্যের তার অনুভব বা চেতনা, এবং কোনো একটি সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আমরা জেনেছিলাম সামাজিক সম্পর্কের বৈশিষ্ট্য। আসলে সামাজিক সম্পর্কগুলোর মধ্যে যে পরপর যে আসে সম্প্রদায় বা অন্যান্যগুলো, সেখানেই একটাই ব্যাপারও আমরা বারবার পড়ি, সাধারণ লক্ষ্য, সাধারণ লক্ষ্য। তাই উত্তর হবে এ এন্ড বি বোথ। দ্যাট মিনস ইউ শুড গো ফর সি অপশন। অ্যান্সারটা হবে সি। নয় আছে। সি নির্দিষ্ট ভূখণ্ডে থাকে না, উদ্দেশ্য সি হবে, সি। বিকজ কমিউনিটি হ্যাজ এ পার্টিকুলার এরিয়া। আমরা বলি না সেই সম্প্রদায় সম্প্রদায় ওখানে থাকেন, এখানে থাকেন, সকলেই জানা। বেসিস অফ কমিউনিটি সবকটি স্যার অপশন ডি। স্যার ম্যাকাইভার তো সম্প্রদায়ের দুটো ভিত্তির কথা বলেছেন না, অঞ্চল আর স্বজাত্যবোধ। আচ্ছা, এরিয়া এন্ড উই ফিলিং, তাই তো? আচ্ছা, ভিন্ন কেউ মত দেখে আর কেউ কি বলছে, চলুক আলোচনা। অপশন এ আর অপশন বি একই বোঝাচ্ছে, তাই অপশন ডি হবে। স্থানও যা অঞ্চলও তাই। একেবারে এইখানে টুইস্টিং, সবচেয়ে টুইস্টিংটা এখানে, স্থান আর অঞ্চল তো কোনো পার্থক্য নেই, তাই আনসারটা হবে ডি। উই ফিলিং তো আপনি তো বললেন নিজেও, কিন্তু স্থান অঞ্চলে কোনো পার্থক্য নেই তো, ঠিক আছে, উপরে সবকটি। অপশন ডি। ডি অপশন ডি। ডি হবে স্যার। সবাই ডি বলছে, সবগুলো স্যার ডি। একেবারেই। উইফিলংও থাকে,
নিজের ভূমিকাও থাকে এবং অপরের প্রতি নির্ভরতা, কারণ নিজের প্রয়োজনে সব অভাব মিটবে। ম্যাকাইভার ও পেজ, আচ্ছা আমি একটু জেনে নেই। হ্যাঁ আচ্ছা, আনসারটা কি হবে উত্তরটা? এটা সত্য হবে স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু একটু শুধু শুনতে চাইবো যে ম্যাকাইভার এবং পেজ, এটা কি একজনের নাম না দুজনের নাম? একটু জানা আছে তো, অনেকে আবার ওটা দুজনের নাম। দুজনের নাম। দুজনের নাম স্যার। ঠিক, আচ্ছা ঠিক 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 আছে, সুন্দর সুন্দর, দুজন। ঠিক আছে, পরের অ্যান্সারে যাচ্ছি। এটা বি। ব্যাপক এবং সংকীর্ণ অর্থে। বি, ব্যাপক ও সংকীর্ণ। হুম, আলোচনা হয়েছিল সবগুলি। অপশন ডি। কেউ সি বললেন নাকি? না, বি বলেছে, ঠিক আছে। উইথ অ্যানালাইসিস, কিছু কিছু কিন্তু অ্যানালাইসিস লাগবে আমার বলতে হবে। অপশন ডি। কোনটি নয়। কোনটি নয়। লোকাচার অমান্য করলে শাস্তি দেওয়া, অমান্য করলে শাস্তি দেওয়া হয় কি দেওয়া হয়? লোকাচারের ক্ষেত্রে কিছু হয় না, কিন্তু লোকনীতিতে হয়। লোকনীতি মানতে বাধ্যতামূলক। লোকনীতি মানতে বাধ্য। আচ্ছা, এইগুলো তো আলোচনা করেছিলাম সব বিস্তারে। লোকাচার একটা উদাহরণ। আর লোকনীতি একটা উদাহরণ। যেরকম আমরা সমাজে মেয়েকে থাকার পরে যে পোশাক পরিচয় ব্যবহার করি, সেটা হচ্ছে লোকাচার। এবং লোকনীতি হচ্ছে যেরকম, লোকের আচার, লোকাচার। হ্যাঁ লোকের আচার। আর লোকনীতি হচ্ছে যেরকম শিশুকে যেরকম পিতা মাতার দায়িত্ব রয়েছে দেখার, তো সেরকম তার বৃদ্ধকালে তার শিশু মানে শিশুর দায়িত্ব রয়েছে তার পিতা মাতাকে দেখার। এটা হচ্ছে লোকনীতি। লোকনীতি, এই যে আপনার এটা উদাহরণ দিলেন, লোকনীতিটা অমান্য করলে কোনো শাস্তি হয় না আমাদের এখানে, তাই তো? না, লোকনীতি অমান্য করলে শাস্তি হয়। আচ্ছা, হয়, ঠিক ঠিক, হ্যাঁ। লোকাচার করলে হয় না, সেটাই তো আমি ওটা জানতে চাইছি। বাহ, সুন্দর উদাহরণ। আচ্ছা, যদি পিতামাতা কে না দেখে তাহলে শাস্তি হয়, পিতামাতা যদি বাচ্চাকে না দেখায় দেখে তাহলে কি শাস্তি হয় এখানে? আমাদের এখানে হয়তো হয় না। আসলে এই তত্ত্বগুলো সারা বিশ্বকে কেন্দ্র করেই করা। অনেকে হয়তো আপনারা জানেন যে বিশেষ কয়েকটি রাষ্ট্র আছে, যেমন জার্মানি একটি উদাহরণ দিতে পারি, যেখানে পিতামাতা মানে বাচ্চা যদি কাঁদে তাহলে পুলিশ চলে আসবে, এসে বা আমাকে জবাবদিহি করতে হবে, এবং সন্তোষজনক উত্তর না পেলে বাচ্চাকে নিয়ে যাবে। বাচ্চাকে সেই পর্যায়ে ওখানেই মানুষ করবে তারা, রাষ্ট্র। তার খরচা বহন করবে বাবা মা। নট অনলি চিলড্রেন বাট অলসো দি পাপেট, মানে একদম পোষা কোনো কুকুর বা কোনো কিছু যদি চিৎকার করে তাহলে তাই দাঁড়াবে, এমনকি মারা ধরা অব্দি যায় না। মানে কুফলও রয়েছে, অনেকে এখানে চলে আসছেন ওই জন্য যে ওই ওই জন্য দেখবেন ওই মাঝে মধ্যেই রাইফেল বের করে সবাইকে মেরে দিচ্ছে, যেহেতু শাসন করা যায় না। শাসন তো অনুশাসনের প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিক আছে, যেখানে বাচ্চাকে মারধর করলে আইনত অপরাধ, সেই সব জায়গাগুলোর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা আছে নাকি আরো কোনো জায়গার উদাহরণ? হ্যাঁ স্যার, জানা আছে। আমাদের রিলেটিভরা থাকে, ওদের মুখে গল্প শুনেছি আর কি। কোন জায়গায়? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতেও আছে, হ্যাঁ, অনেকগুলো রাষ্ট্র। হ্যাঁ। আমাদের এখানে শুধু এখনো আমাদের এবং আরো অন্যান্য যে স্টেট যেগুলো। আমেরিকাতেও আছে, ওখানে বাচ্চাদের কাউন্সেলিং করানো হয়, কিন্তু মারধর করা যায়, মানে পানিশমেন্ট দেওয়া যাবে না। একেবারে সুন্দর। ঠিক আছে, পরেরটায় চলে যাচ্ছি তাহলে। বাধ্যতামূলক। 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 লোকনীতি কিন্তু বাধ্যতামূলক। লোকাচারের সাথে লোকাচার।
একটা লোকাচারের সাথে। ঠিক। আচ্ছা, তাহলে লোকনীতির সঙ্গে ভালো মন্দ জড়িত কি নেই? মানে ওটা কেমন ব্যাপার, কেন জড়িত নেই, তো একটু বললেই হবে। লোকনীতির অপর অর্থই হচ্ছে অবশ্য পালনীয় আচার। মস্তটাও আচার, সবই আচার একটা, আমরা ক্লাসে বলি, যাই হোক ওটা আলাদা বিষয়। লোকাচার হচ্ছে ফোক ওয়েস, মানে আমরা ওয়েস মানে আমরা যেভাবে চলি, আচার। আর ফোক মানে আপনাদের জানা আছেন ফোক সং, সব রাজ্যের আছে, সব জেলারও আছে। ফোক মানে কুল, কুল মানে জানেন যারা বসবাস করে ওখানে, সেই লোকেদের আচার, ওয়েস কিভাবে চলে। আর লোকনীতিটাও আচার, কিন্তু অবশ্যই পালনীয়, মোটস নীতি। এর ব্যাপার হচ্ছে ভালো মন্দ তো লোকাচারেও রয়েছে, কিন্তু ভালো মন্দ লোকনীতির কি নেই? উত্তর আপনাদের বিচারে এটা হবে লোকাচারের সঙ্গে জড়িত আছে, তাই তো? উত্তরটা কি? লোকাচারের সঙ্গে। এবার লোকনীতির সঙ্গে কি ভালো মন্দ নেই? হুম, আছে তো। তাহলে উত্তরটা কি? তাহলে ভুল হলো নাকি দুটোই হবে? আসলে দুটোই হবে। লোকনীতির সঙ্গে আছে না, না, উত্তর ঠিকই আছে, আমি কনফিউজ করছি না, উত্তর ঠিকই আছে। আসলে অ্যানালাইসিসটা আমি চাইছিলাম ওটাই দিচ্ছি, যে লোকনীতি যেহেতু বাধ্যতামূলক, এই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি, where there is the scope of free will, there is no obligation. It's a principle, very principle of ethics, না? এটা আপনাদের সবার জানা আছে, যেখানে ইচ্ছা স্বাধীনতা রয়েছে সেখানে কোনো বাধ্যতামূলক নেই, আর যেখানে বাধ্যতামূলক রয়েছে সেখানে কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। আর লোকনীতি যেহেতু বাধ্যতামূলক, তাই সেখানে ভালো মন্দের ব্যাপার নেই, আপনাকে করতে হয় তাই করতে হবে। এই উত্তরটা একেবারেই ঠিকই আছে, শুধু অ্যানালাইসিসটা চেয়েছিলাম, কারণ কোশ্চেনটা তো অন্য থাকতে পারে। তাহলে উত্তর কি হবে আবার একবার শুনে নেই সবার কাছ থেকে। লোকাচারের সাথে। লোকাচার স্যার। ঠিক আছে। 12 মুখ্য গোষ্ঠী। মাধ্যমিক গোষ্ঠী। মুখ্য গোষ্ঠী। অপশন সি। অপশন সি। ঠিক, এইটা তো একদম সহজ কোশ্চেন, ফেস টু ফেস, না? এটাকে বলছে ইংলিশে ফেস টু ফেস, মুখ্য গোষ্ঠী। আচ্ছা, যদি প্রাথমিক থাকতো কোন একটা অপশন, তাহলে কোনটা হতো? হ্যাঁ, প্রাথমিকটা হতো। আর যদি মুখ্য প্রাথমিক থাকতো তাহলে দুটোই হতো। বাহ বাহ, দারুণ ব্যাপার। চিরস্থায়ী গোষ্ঠী। অপশন ডি। অপশন ডি। শ্রেণী চেতনা। অপশন বি। শ্রেণী চেতনা। আচ্ছা, শ্রেণী চেতনা ক্ষেত্রে আমি জানি, বুঝতে, আচ্ছা ইংরেজি টার্মটা কি হবে? স্যার ক্লাস কনসাসনেস। এর সঙ্গে সম্পর্কিত দার্শনিকের নাম কি? গিন্সবার্গ। গিন্সবার্গ তো সব বিষয় বলেছে, ওনার বই রয়েছে, তাই তত্ত্বটি মূলত কার, তার কথা বলছি। স্যার গিডিংস। আর কেউ? আমি ভুল হ্যাঁ বলছি না? গিসবার্গ। কার্ল মার্কস। আসলে কার্ল মার্কস হচ্ছে এটার প্রণেতা, এটাই সঠিক উত্তর, এইটাই সে চাইছিলাম। তবে যেই নামগুলো উচ্চারিত হলো এগুলো ভুল নয়, এগুলো তাদের লিখিত বইতে আছে। এরা তারা যে বই লিখেছেন, যেমন উইলিয়াম লিজে একটা বই লেখা আছে, রাসেলেরও একটা নিজস্ব বই আছে ওয়েস্টার্ন ফিলোসফি, সেখানে বাকিদের নিয়েও তিনি তুলে ধরেছেন। তো তিনি নিশ্চয়ই রাসেলের যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি আছে, সেখানে লকেরও আলোচনা আছে, কিন্তু নিশ্চয়ই লকের ওই আলোচনাটা রাসেলের নিজের নয়, লকের দেওয়া, তিনি বইতে, তার নিজের বইতে ওটা তুলে ধরেছেন। ওইরকমই ব্যাপার, মানে আমরা আসলে বেশিরভাগই পার্থক্য ভুলে যাই। অনেক ছেলে মেয়েকে ওই ইন্টারভিউতে, আপনারা এটা করবেন না, ইন্টারভিউতে জিজ্ঞাসা করলে আচ্ছা বলুন তো সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির একটা বইয়ের নাম, তখন অনেকে উত্তর দেয় যে সমরেন্দ্র ভট্টাচার্য অথবা
প্রমোদ বন্ধু সেনগুপ্তের সমাজ ও রাষ্ট্রদর্শন ব্যানার্জি পাবলিশার্স এর, অথবা আরো এক দুটো আছে, খুব বেশি নেই। এগুলো একটিও বইয়ের নাম আমাদের উত্তর হবে না। কোন উত্তরগুলো হবে? ওই আপনারা যে গিজবার্টের নাম, গিটিংস এর নামগুলো বলছেন, এই যে এই বইগুলো, ইংলিশে যে বইগুলো, এইগুলোই মূলত আসলে পুস্তক। হ্যাঁ, তাহলে সোশ্যাল অর্গানিজম। কি আমি বুঝলাম না। সোশ্যাল অর্গানিজম বলছি, এই সমাজ রাষ্ট্র দর্শনের বই যেটা আপনি বললেন। ও আচ্ছা আচ্ছা, একটা বইয়ের নাম বললেন, হ্যাঁ ঠিক ঠিকই আছে। এগুলো ওই যে বইগুলো যেমন আরো কয়েকটি বলা যায়, ম্যাকাইভার অ্যান্ড পেজ, মানে আরইচ ম্যাকাইভার, এই ফুল নামগুলো আপনাদের ইন্টারভিউতে একটু দেখে যাবেন, এখন না। সোসাইটি একটা বই আছে, ফান্ডামেন্টাল অফ সোসিওলজি, গিজবার্ট। এখানে আসলে এই বিষয়গুলো তুলে ধরেছেন, তার তত্ত্ব না নিজস্ব। তারপরে গিজবার্গ, গিজবার্ট আর গিজবার্গ আলাদা, তার সোসিওলজি বই। আর একটা ওই ম্যাকেনজির বই, আউটলাইন অফ সোশ্যাল ফিলোসফি, এটা ইংলিশে, এই বইটি ইংলিশে পাওয়া যায়, এই বইটি এখনো পাওয়া যায়, আউটলাইন অফ সোশ্যাল ফিলোসফি। স্যার গিজবার্ট আর জিসবার্ট কি আলাদা লোক? গিজবার্ট আর জিন্সবার্গ, ওটা GISBERT, পি গিজবার্ট, আর জিন্সবার্গ GINSBERG, দুজন আলাদা। গিজবার্গ আর জিন্সবার্গ, একটা জায়গায় আছে গিসবার্গ আর জিসবার্গ, দুটোই বার্গ, গয়রেব। গয়রেব দুটোর নামই নেই তো, ভুল আছে, কি সব টাইপিং করে, কি ছাপায় বই। গিজবার্ট আর জিন্সবার্গ, জিসবার্ট আর একটা গিসবার্ট, এই দুটো ব্যক্তি কি এক? হ্যাঁ, ওটাই বলতে চাইছি। GIS, আমি ইংরেজিটা বলছি, কোথায় বাংলা লেখা বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আপনি একটু ইংলিশটা বলে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি ইংলিশটা বলে দিচ্ছি। একটি হচ্ছে জিন্সবার্গ, ইংরেজিতে জিন্সবার্গ, যার বইটির নাম হচ্ছে সোসিওলজি। হ্যাঁ, GINSBERG, বার্গ হয়, বার্গ হওয়া উচিত নয়। আরেকটি হচ্ছে গিসবার্ট, পি গিসবার্ট, GISBERT, এর পি নাম দিয়ে পুরোটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক, এই আর কি ব্যাপার। স্যার গিসবার্টের বইয়ের নাম কি? ফান্ডামেন্টাল অফ সোসিওলজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফান্ডামেন্টাল সোসিওলজি, একদম, খুব এই নামগুলো মাথায় রাখতে হবে আর কি। গিজবার্ট, জিন্সবার্গ, ম্যাকাইভার পেজের পুরো নাম সহ বইটির নাম সোসাইটি RH ম্যাকাইভার অ্যান্ড CH পেজ। এগুলো একদম মুখস্থ থেকে যায়, কোনদিন আমার ভোলা মতো নয়। জেস ম্যাকেনজির বইটি, যেটা যেহেতু আমরা নিজেরা আমি পড়েছি, আউটলাইন্স অফ সোশ্যাল ফিলোসফি, এটাতে বাকি সবারটা তোলা আছে অল্প অল্প করে। বটমরের বইটা পড়িনি, আমি ঠিক মনেও করতে পারছি না, ওইটার নাম আমরা এমনি বলতাম। একটা হ্যাঁ, রাফেলের বই, আপনাদের রাফেল যেখানে একটা কোশ্চেনও রেখেছি, রাফেল, অনেক জায়গায় রাফায়েল লেখে, উচ্চারণটা হচ্ছে রাফেল হয়, রাফায়েল নয়। হ্যাঁ, DP রাফায়েল, একদম একদম, প্রবলেম অফ পলিটিক্যাল ফিলোসফি। ওখানে কি বিষয় আছে জানো তো? ওখানে পলিটিক্যাল অংশটা আছে, মানে ওই যে আমরা যে ডেমোক্রেসি গুলো পড়ি, ওখানে সুন্দর করে আছে। ওটা অনেকে MA তে পড়েছেন মনে হয়, স্পেশাল প্রিপারেশন। এইগুলো হচ্ছে বইয়ের নাম বলতে হবে, পড়ি আর না পড়ি দরকার পড়লে, এখন তো কোনো ব্যাপার নাই, PDF একটু ডাউনলোড করে দেখে নিতে হবে, একটু বিষয়গুলো ধারণা নিয়ে দেখতে হবে, না পড়া তো অসম্ভব কিছু নয়। কিন্তু কখনোই কিন্তু দয়া করে এই নামগুলো বলবেন না আর কি, যে বইগুলো, আমি এগুলোকে ছোট করছি না, কেউই করবেন না, তারা যারা থাকে যে এগুলো হাসবেন তখন একটা, ও আচ্ছা এগুলো পড়া হয়নি, আবার এগুলো বললে জিজ্ঞাসা করবে, এগুলো বললেও, এগুলো সত্যি পড়েছেন? হ্যাঁ স্যার পড়েছি। যেমন রাফেলের বই থেকে আমি পলিটিক্যাল ফিলোসফি অংশগুলো পড়েছি, ওখানে ডেমোক্রেসি টাইপস পড়েছি, আছে ওখানে। কারণ ওনারাও বলবেন না ওখানে কি লেখা আছে বলো তো ডিটো লাইনে, কারণ তার কারোই ভাবে কেউ পড়ে না বিবেকানন্দের মতো পড়ে, ওই জন্যই কৌশলী হতে হবে। ঠিক আছে স্যার আউটলাইনস অফ সোসিওলজি কার লেখা বললেন? আউটলাইন অফ সোশ্যাল ফিলোসফি, ম্যাকেনজি, জেএস ম্যাকেনজি। এই বইটি একটু মোটামুটি পাতলা বই, এই বইটার মধ্যে সবকিছু তোলা আছে মোটামুটি ভালো, এটা অনেকটা সহজ, ভাষা অতটা কঠিন না। সোসাইটি বইয়ের লেখা, সোসাইটি লেখা ম্যাকাইভার অ্যান্ড পেজ, এইটা তো RH ম্যাকাইভার অ্যান্ড CH পেজ। আচ্ছা, এই কটা মনে রাখলেই হবে, আরো অনেক অ্যাঙ্গেলস সেগুলো আমরা পড়ি, ইউটোপিয়ান আলোচনা নিয়ে, ওগুলো অত হবে, এই কটা নাম বলুন, এই কটা মনে রাখুন তাহলে যথেষ্ট। শ্রেণী সচেতনতা নিয়ে বইয়ের নামটা আরেকবার বলুন না। ম্যাকাইভার অ্যান্ড পেজের
না, এর আগে যে বই দুটোর নামগুলো বললেন। একটু অ্যাটেন্টিভ হতে হবে, সময় যাবে কিন্তু। ম্যাকাইভার অ্যান্ড পেজের সোসাইটি, হ্যাঁ, পি ওইটা গিসবার্টের বললেন তার আগে। হ্যাঁ বলছি হ্যাঁ বলুন। পি গিসবার্টের ফান্ডামেন্টাল অফ সোসিওলজি, এম জিন্সবার্গের সোসিওলজি। মোটামুটি একটু লিখে রাখুন, কারণ আপনাদের নিজেদের একটু ইন্টারনেট থেকে দেখবেন, কেন অযথা অত চাপ নেবেন। মোটামুটি আর কি, যে জিন্সবার্গের কি বই লিখে রেখি, সোসিওলজি। আর জেস ম্যাকেনজির আউটলাইন্স অফ সোশ্যাল ফিলোসফি। আর অবশ্যই রাফেলের এই বইটা পড়তেই হবে, মানে দেখতেই হবে, প্রবলেম অফ পলিটিক্যাল ফিলোসফি। একটু দেখে নেবেন, অনেক হিসাবটা পাওয়া যায় অনলাইনে, মানে সংক্ষেপে। আমি তো প্রভূত সহযোগিতা নেই, যেটা সত্যি। আপনারা ওটা দেখবেন, এইগুলো অল্প, অনেক রিসার্চ পাওয়া যায়, অনেক অ্যাবস্ট্রাক্ট পাওয়া যায়, ওটা দেখতে হবে একটু। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা ছিলাম। এবার স্যার এটা বি আছে। হ্যাঁ, শ্রেণী চেতনা। শ্রেণী মনোভাব। শ্রেণী মনোভাব স্যার। শ্রেণী মনোভাব। ভিন্ন ভিন্ন উত্তর আসলো মনে হলো। নিজ সদস্যদের সঙ্গে সমতা মনোভাব, ভিন্ন শ্রেণীর থেকে ভিন্ন মনোভাব। মনোভাব শব্দটি রয়েছে, প্রথমত একটা মনোভাব আছে। আর শ্রেণী চেতনাটা কি? ক্লাস কনসাসনেস, নিজ শ্রেণী সম্বন্ধে সচেতনতা। ধরে নিন আমি শ্রমিক শ্রেণী, আমরা অবশ্যই প্রত্যেকে শ্রমিক। এবার আমার শ্রেণী সম্বন্ধে আমি সচেতন, মানে আমার কাজ, আমার শ্রেণীর বৈশিষ্ট্য এবং তৎসহ সেই শ্রেণীর বাকি সদস্যদের সম্বন্ধে, এটা আমার শ্রেণী চেতনা। শ্রেণী চেতনা, তারপর শ্রেণী মনোভাব। এই মনোভাবটি হচ্ছে বলে দিয়েছে নিজের সম্বন্ধে এবং অপরের থেকে যে পৃথক সেটি। এটা উত্তরটা হবে শ্রেণী মনোভাব। ঠিক আছে, মার্কস। অপশন সি। শুধু আচ্ছা, পুরো নামটা কি? কার্ল মার্কস। ঠিক ঠিক। দাস ক্যাপিটালটা সংক্ষেপে বলা যাবে, মানে কি সংক্ষেপ না, একটা লাইন জানতে চাইছি। আমার মানে ভিতরে না ঢুকলে ভালো লাগে না। হ্যাঁ, না আমি এটা কোশ্চেন আনসার যাচ্ছি না, আমি এটা যাচ্ছি, আমি এটা একটু শুনে নেই। দাস ক্যাপিটালের বিষয়বস্তু কি? মানে আমাদের অনেকের টাইটেল থাকে দাস, সেই দাস কি নাকি, না কি বলতে চাইছে? না স্যার, শ্রেণী শোষণহীনের কথা বলেছেন এখানে। সরি, শুনতে পেলাম না, ভালো করে একটু শুনতে পেলাম না, আরেকবার। স্যার তিনি শ্রেণী শোষণহীনের কথা এই বইতে তুলে ধরেছেন। দাস ক্যাপিটালে কার্ল মার্কস ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, আপনারা সবাই ঠিকই বললেন, দুজন খুব সুন্দর, দুজনের তত্ত্বটাই ভিন্ন, দুজনই ঠিকই বলেছেন, আবার এটাও ঠিক। মানে দাস ক্যাপিটাল মানে এইটার নামটা কি? আপনার বিষয়বস্তুগুলো বলছেন, আরো অনেক বিষয়বস্তু আছে, এটা এই পুরোনো লাইব্রেরি গুলোতে এখনো পাওয়া যায়, মানে সরকারি লাইব্রেরি এই বইটি এখনো দেখা যায়। ভূমি দাস। ভূমি দাস। দাস মানে তাহলে কি টাইটেল? না, মানে যে টাইটেলে সেই তাদের কিছু কি এরকম ব্যাপার? আচ্ছা, আমি বলেই দিচ্ছি। দাস এখানে দাস প্রভু এবং দাস ছিল ওই শ্রেণীহীন আর শোষণহীন শ্রেণীর মধ্যে যেটা বলা হচ্ছে। সব ঠিক আছে, সবাইকে নিয়ে আমি এক জায়গায় করছি। তাহলে বিষয়টা হচ্ছে, দেখবেন অনেকের টাইটেল তো দাস থাকে বিষয়ে, ঠিকই আছে। আমরা অনেক সময় টাইটেলের কেন হলো এটা নিয়ে আমরা তলাই না, সবগুলো টাইটেল একটা প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে, সেই ইতিহাসগুলোতেও যাব না। তারপর হচ্ছে দেখবেন আরো বিশেষ বিশেষ সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় যেমন ইসকন বা এবং আরো অনেক আছে, এগুলো তুলতাম না কেন, তুলছে আপনাদের বোঝানোর জন্য। আপনারা অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন, অনেকে হয়তো জানেন না। দেখবেন তাদের সবার টাইটেল দাস থাকে অদ্ভুত ভাবে। এদিকে ইসকনের বা এদিকে তারা মানে কি ব্রাহ্মণও ছিল, অনেকেই আছে, কিন্তু সবার দাস হয়ে গেল। কেন হয় জানেন? দেখবেন ওই এই দাস, এই দাস, ওই দাস, অনেক আছে দেখবেন, অনেকে আমরা তাদের বক্তব্য শুনি, খুব সুন্দর বলেন, আপনারাও জানেন, ইংলিশে খুব সুন্দর বলে। গৌরগোপাল দাস অনেকে খুব সুন্দর বলে।
আসলে এই দাস শব্দটির অর্থ হচ্ছে মানে এই ওই অর্থটা একই, সেবক, আমি আপনার দাস। ওই যে একজন বললেন না যে প্রভু এবং কি যেন বলছিলেন দাস, এই দুটা ব্যাপারটা যাই হোক বলার চেষ্টা করছিলেন, গুছিয়ে আমি ওটাই এক জায়গায় করছি। মানে যারা হচ্ছে সেবক, যারা মূল কাজ করে, মানে তারা যে সব ধর্মীয় সম্প্রদায় বললাম সেটা বোঝালাম যে তারা প্রভুর সেবক, প্রভুর সেবা করে, তাই তারা দাস টাইটেল নিয়ে নেয়। এই মনোভাব যাতে না আসে যে আমি কখনো প্রভু হইনি, প্রভু একজন। এখানেও ঠিক তাই, তিনি এটা বোঝাতে চাইছিলেন দাস মানে যারা এই সব শ্রমিক শ্রেণীরা সবাই দাস। উনি কাউকে দাস হয়ে যেতে বলেননি, উনি এটা এখানে দেখিয়েছেন দাসদের ক্যাপিটাল। আর ক্যাপিটাল মানে কি? রাজধানী, মূলধন এবং আসল যে বিষয়টি। এবার আমরা ক্যাপিটাল মানে রাজধানী, বা এদিকে যারা ব্যবসায়ী ধন বা পুঁজিপতি, মানে তার ভাষায় পুঁজিপতি বা বুর্জোয়া, তাদের প্রচুর অর্থটা হচ্ছে ক্যাপিটাল। আমরা বলি ক্যাপিটাল নিয়ে এত ক্যাপিটাল নিয়ে নিয়েছে। তাহলে দাসদের ক্যাপিটাল কি? হোয়াটস অ্যাবাউট দ্য দাস ক্যাপিটাল? দ্যাট মিনস লাঙ্গল, লাঙ্গল যার জমিদার। আপনারা অনেকে হয়তো জানেন এই কথা। এটি ওই সময় মার্ক্সবাদী কথা থেকে এসেছে, লাঙ্গল যার জমিদার, কারণ লাঙ্গলটা হচ্ছে তাদের ক্যাপিটাল। দাসদের ক্যাপিটাল কি? শ্রমিক শ্রেণী ধীরে ধীরে ক্যাপিটাল দেখিয়েছে, লাঙ্গল, ছুরি, কাস্তে। দলের সিম্বলও সেটা এটা পেয়েছে। আই এম নট প্রিচিং অর ডিসক্রাইবিং এনি পলিটিক্যাল ইডিওলজি। I don't have any bent also. আমার কোন রকম ঝোঁকও কারোর কোনো প্রতি। এটা একটু জানা প্রয়োজন অনেকে, যেহেতু এটা আমাদের আলোচনার বিষয়। আমাদের অনেকে জিজ্ঞাসা করলে বলতে পারবো যে আমরা এটা পড়েছি, কিন্তু বইটা কে লিখেছে আমরা প্রায়শই জানি, কিন্তু একটু না জানলে কেমন দেখে। এই নিয়ে সারা পুস্তকটি, এবং তখনই আপনাদের সব আলোচনাগুলো আছে। সারপ্লাস, উদ্বৃত্ত, কেমন করে ধনী হচ্ছে, কেমন করে একজন গরিব হচ্ছে। আজকে এটা যেহেতু অ্যানালাইসিসের জায়গা, তাই একটা সুযোগ পেলাম, একটু বললাম। আশা করি আপনারা অল্প হলেও একটু অবগত হলেন। এবার আসি অপশন সি, গিসবার্ড হবে। গিসবার্গ। হ্যাঁ, ওটা ভুল, মানে ওটাই ভুল হয়ে গেছে, ওটাই আসলে উত্তর হবে। মানে গিসবার্ডটা বাদ চলে গেছে, মানে ঠিকঠাক টাইপিং হয়নি, গিসবার্ড। আচ্ছা, মার্কস। অপশন বি। এক লাইনে ব্যাখ্যা করা যাবে? বলেছিলাম সেই রাষ্ট্র আমাদের শাসন করে, শুধু শাসন নয়, এটা পরে পরে তিনি বলতেন যে শোষণেরও যন্ত্র। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এগুলো হয়তো উল্লেখযোগ্য নয়, উল্লেখ করবার উচিত বা অনুচিত অনেকে ভাবতে পারে, কিন্তু যেটা পরিস্থিতি, সেটা পরিস্থিতিকে তুলে ধরা হবে না, এটাও ঠিক নয়। বর্তমানে এসএসসি এবং এইসব কাণ্ড নিয়ে শিক্ষকরা এবং আপনারা এবং বাকি সকল যারা অ্যাসপিরেন্ট যে সমস্যায় আছেন, এটা একটা শ্রেণী, মানে এটা একটা রাষ্ট্র শাসন তথা রাষ্ট্র শাসনের তথা রাষ্ট্র শোষণের ফল, রাষ্ট্রকৃত। তাই এটা মার্কস খুব একটা খারাপ উদাহরণ দেননি। যতই মানে কিছু কিছু তত্ত্ব এখনো প্রাসঙ্গিক, এখনো উল্লেখযোগ্য। সে দলটা থাকুক বা না থাকুক, বা শাসনে না থাকুক, দল নিয়ে কিছু যায় আসে না। তিনি কখনো সিএম বা প্রধানমন্ত্রী হননি, কোনো রাষ্ট্রেরও নয়, নিজ রাষ্ট্রেরও নয়, কিন্তু তার তত্ত্বগুলো তো কালজয়ী, এটা মানতে হবে, আমার যতই ভিন্ন ইডিওলজি হোক। তো যেটা দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে রাষ্ট্র শ্রেণী শাসনের জন্য, রাষ্ট্র আমাদের। এই তো এখানটাই পর্দাটা ঝাড় করে দিবা। অস্থায়ী গোষ্ঠী। অস্থায়ী গোষ্ঠী। হ্যাঁ, এটা জানা আছে, আমি আর জানতে চাইলাম না। কার্ল মার্কস। সেই দ্বন্দ্বের ইতিহাস, হেগেল দ্বারা প্রভাবিত হয়ে ওই থিসিস, তারপরে অ্যান্টিথিসিস, তারপরে সিনথেসিস। একেবারে সুন্দর, মাথায় রাখতে হবে একদম। এটা কমিউনিস্ট পন্থের একদম প্রথম লাইন স্যার। প্রথম লাইন সুন্দর। এই দ্বন্দ্ব দিয়ে শুরু করতে হয়, দ্বন্দ্ব দিয়ে তারা শাসন পাঠ চেঞ্জ করেন। যাই হোক, আপনাদের জানা আছে। হেগেল হবে। হ্যাঁ, দান্দিক ভাববারটা কিন্তু
আবার হেগেল। এটার দ্বারা প্রভাবিত হয়ে শ্রেণীদ্বন্দ্ব। তাহলে দেখুন দুটোর মধ্যে দুটোই দ্বন্দ্ব আছে, একটা হচ্ছে ক্লাস স্ট্রাগল, হ্যাঁ, আর এটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে দ্বান্দ্বিক ভাববাদ, আইডিয়ালিজম। দুটোর মধ্যে পার্থক্য। অপশন সি সি, কিভাবে ধনী লোকেরা শ্রমিকদের বঞ্চিত করে। কিভাবে করে, কিভাবে করে উত্তর দিন। একজন মহিলা উত্তর দিন, মহিলা প্রার্থী একজন উদাহরণ দিন দেখি। স্যার 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা খাটিয়ে তারপরে 8 ঘন্টা টাকা দেই শ্রমিকদের। ঠিক, তাহলে কি হলো, শ্রমিকদের বঞ্চিত করলো। তাই এই উদ্বৃত্তটা মানে কি? আপনারা তো সবাই অনেকে মানে রবীন্দ্রনাথের সারপ্লাস ম্যানও করেছেন। উদ্বৃত্ত মানে অতিরিক্ত। অতিরিক্ত, হ্যাঁ ঠিক, এটা আমরা এমনিও মানে জানি। তো এটার দ্বারা কি হলো, মানে এই শব্দটা কেন হঠাৎ করে তিনি আনলেন কার্ল মার্কস? এই যে এখানে খাটানো হচ্ছে অতিরিক্ত, কিন্তু পর্যাপ্ত মূল্য দেওয়া হচ্ছে না। তাহলে ওই অতিরিক্ত যে খাটছে তার মূল্য তো নিশ্চয়ই একটা নির্ধারিত হচ্ছে, এটা কে পাচ্ছে? এটা মালিক শ্রেণী পেয়ে যাচ্ছে। আচ্ছা, তার ফলে কি হচ্ছে, মার্জিনালাইজ হচ্ছে। সুন্দর, মালিক শ্রেণী পুঁজিপতি হয়ে উঠছে, কিন্তু শ্রমিক শ্রেণী দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে, মালিক শ্রেণী থেকে অনেক দূরে। একেবারে একটা মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। এটাকে তিনি তাদের ভাষায় তারা উল্লেখ করছেন অ্যাজ ইট ইজ, মানে কোট আনকোট মার্জিনালাইজ। মানে আমরা বলি না, পৃথিবীর একটা বড় পার্থক্য তৈরি হচ্ছে, নাহলে তৈরি হতো না। আর এই জন্যই তারা সাম্যতার কথা পরে এনেছিল। খুব সুন্দর সিস্টেমেটিক সাজানো তাদের তত্ত্বগুলো এবং এই বইটিতে, এই জন্য পরে সাম্যতা এনেছিল, নট ইকুয়ালিটি, ইকুইটি। সামাজিক সামাজিক রীতিনীতি। ঠিক, এটা তো আর আলোচনা কিছু নেই। স্যার পরিমাণগত পার্থক্য, কেবল পরিমাণগত পার্থক্য, কেবল পরিমাণগত। তো কেমন করে আমাকে একটু বলুন। আচার অনুষ্ঠান ব্যাপারগুলো তো একটা অনুষ্ঠানের মতো, তো এগুলোর মধ্যে পরিমাণটা কি দাঁড়ালো আবার? অনুষ্ঠানে অনেকগুলো আচার যুক্ত থাকে, আর আচার শুধু একটি থাকে। পরিমাণ হিসাবে সেটা দাঁড়াচ্ছে, যেমন ধরেন বিবাহ অনুষ্ঠান, সেখানে কি কি থাকে? হিন্দু মতে বলছি, যেটা জানি, মনে করে জল ভরা, তারপরে কি করে, তারপরে ওই বাড়িতে আরো কত কিছু থাকে, তারপরে বিবাহ করতে যায়, তারপরে আবার ওইখানে সাজনা তলায় বসে, আরো আপনারা যারা গেছেন তারাও জানেন আর কি। তাহলে এই হচ্ছে অনুষ্ঠান যার মধ্যে অনেকগুলো আচার রয়েছে। আর আচার কি এক একটি বিষয়গুলো, জল আনয়ন বা অন্যান্য, এটা তো বিবাহ দিলাম, বাকি পূজা নীতি পূজা আসবে সেখানেও ঠিক। তাই পরিমাণগত পার্থক্য, তাছাড়া মৌলিক পার্থক্য নেই। ভিন্ন উত্তর আসছে, একটু থেমে থেমে বলুন, আমি ধরতে পারবো। ডি অ্যান্সার, এ এবং বি। আচ্ছা, মানে ডি অ্যান্সার, এটা এভাবে বললেই হবে যে ডি অ্যান্সার। আচ্ছা, তাহলে সবাই একই উত্তরই দিয়েছে, ঠিক আছে। প্রাথমিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী, এটা মাধ্যমিক গোষ্ঠী স্যার। স্যার এটা অন্তর্গোষ্ঠী, স্যার অন্তর্গোষ্ঠী, স্যার এটা অন্তর্গোষ্ঠী। কেন এত কনফিউশন হচ্ছে? এবার আমি ব্যাখ্যা চাই, যে উত্তর দিলেন অন্তর্গোষ্ঠী তার, তারপরে বাকিদেরও জানতে। স্যার বলবো? হ্যাঁ বলুন, অন্তর্গোষ্ঠীর ব্যাখ্যাটা দিন। আচ্ছা স্যার বলবো? হ্যাঁ বলুন, অন্তর্গোষ্ঠীর উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন তো? মানে কি, বিক্রেতা যদি না থাকে তাহলে ক্রেতা থাকবে না, মানে ক্রেতা যদি না থাকে তাহলে বিক্রেতার কোনো মূল্য থাকে না। ঠিক একই ভাবে পুলিশ এবং নাগরিকের ক্ষেত্রেও তাই, মানে একে অপরের শত্রু, একটা না থাকলে আরেকটার কোনো মান থাকে না। ঠিক, অন্তর ব্যাপার, একটা মাঝামাঝি, একটা মাঝখানের ব্যাপার। হ্যাঁ। আপনারা যারা বলতে চাইছেন তারা কি কোনো ভিন্ন উত্তর আছে? তাহলে বলুন, হতেই পারে বাকিরা সমৃদ্ধ হবে। স্যার ক্রেতা বিক্রেতা পুলিশ নাগরিক এগুলো মাধ্যমিক গোষ্ঠীর মধ্যেও কিন্তু পড়ে।
কেমন করে পড়ে বলুন, যদি অন্তর্গোষ্ঠী পড়ানো অবশ্যই, যায় কিন্তু পড়বে। এগুলো হ্যাঁ বলুন কেমন করে, মানে যদি পড়ানো যায় পড়তেই পারে, বলুন কিভাবে। স্যার এখানে দেখা যাচ্ছে যে কারণ ক্রেতা বিক্রেতা মুখ্য প্রাথমিক গোষ্ঠীর মধ্যে যেরকম মুখোমুখি সম্পর্ক থাকে, একটা সম্পর্ক থাকে, তো এদের মধ্যেও একটা সম্পর্ক মৌখিক আর গৌণগুণের একটা সম্পর্ক থাকে, কিন্তু খুব একটা রিলেশন না থাকলে এদের মধ্যে কিন্তু সম্পর্ক থাকে। তো সেই ক্ষেত্রে তো বলা যেতেই পারে যে মাধ্যমিক গোষ্ঠী হতে পারে। আচ্ছা, সেকেন্ডারি গ্রুপের মধ্যে একটা মুখোমুখি কি সম্পর্ক থাকে না থাকে না? স্যার থাকে। থাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে সেকেন্ডারি গোষ্ঠী একটা উদাহরণ দিন। সেকেন্ডারি গোষ্ঠী মানে দ্যাট মিনস মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী একটা উদাহরণ দিন। স্যার রাজনৈতিক দল, রাজনৈতিক রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন। ঠিক ঠিক। আচ্ছা, এরকম এই আর এই ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক মূলক গোষ্ঠী দুটো কি এক হলো? দেখুন, রাজনৈতিক গোষ্ঠীর ক্ষেত্রে এই মিল, যেই মিলটা বললেন আমি অস্বীকার করছি না, এই মিল এরকম অনেকের মধ্যে আছে, গোষ্ঠী তো সব অ্যাজ সাচ। এবার গৌণ গোষ্ঠীর যেটা বিষয়টা ছিল, এই গৌণ গোষ্ঠীর সদস্যরা পরোক্ষভাবে, মানে দ্যাট মিনস ইনডিরেক্টলি, অপ্রত্যক্ষভাবে তারা নানা সম্বন্ধে যুক্ত থাকে, তাই তো? যেমন গিজবাটও দেখবেন বলবেন যে গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে ব্যক্তিগত কি থাকে না, পরিচয় থাকে না, তার বৃহৎ একটা সংস্থার অংশ হিসেবে থাকে রাজনৈতিক দল। ক্রেতা বিক্রেতা এরকম কোনো বৃহৎ গোষ্ঠীর মধ্যে কোনো সদস্য নয়। রাজনৈতিক গোষ্ঠী মানে একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দল, ক্রেতা বিক্রেতা এরকম কোনো নির্দিষ্ট গোষ্ঠীভুক্ত হচ্ছে না, কোনো ব্যবসায়িক প্রয়োজনে বা অর্থবিত্তে হচ্ছে না। এরা কি হচ্ছে, দুজনের মধ্যে বা ইন্টারনাল সম্পর্ক আছে। মূল বিষয়টা আপনারা কেন অন্তর্গোষ্ঠী করবেন, মিল আছে, আপনার এই মিলটা আমি শেয়ার করছি না, কিন্তু এই অন্তর্গোষ্ঠী শব্দটার অর্থ হচ্ছে অন্তর সম্পর্ক। যেমন আন্ত কলেজ প্রতিযোগিতা, আন্ত বিদ্যালয়, মাঝখানে মাঝখানে দেখুন যুক্ত করা আছে দ্বান্দ্বিক সমাসে, ক্রেতা এবং বিক্রেতা, যেটা একটা অপর ছাড়া একেবারে মানে নিষ্প্রয়োজন হয়ে যাবে, যেটা একজন সুন্দর বললেন, মানে কাউন্টার পার্ট থাকবে। আমরা যে বলি না কাউন্টারে জমা দাও, কেন বলি বলুন তো, এই বিষয়টা একই কারণে। একজন রিসিভার, একজন হচ্ছে কি করবে, একজন দেবেন একজন নেবেন, একজন রিসিভার আর একজন হচ্ছে দেবেন। এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য এটা হচ্ছে অন্তর্গোষ্ঠী, যেখানে একে অপরের মধ্যে একটা অন্তর ব্যাপার থাকছে। ব্যাখ্যাতেও আমি বলেছিলাম, ওখানে দেখে দেখে থাকবেন যে নিজ গোষ্ঠী এবং অন্য গোষ্ঠী সদস্যদের মধ্যে মনোভাব, সেটা হচ্ছে, সেটার উপর নির্ভর করে এটা হচ্ছে ইন গ্রুপ এবং আউট গ্রুপটা। তারা কি করছে এইখানে, এই সামাজিকরণ প্রক্রিয়াতে তারা আমরা ওরা যে বিভক্তটা করি, এই বিভক্ত থেকে আসবে। এইবার মোটামুটি এই ভিত্তিগুলো থাকবেই, এই বোধগুলো থাকবেই গোষ্ঠীর মধ্যেও। এইখানে যেটা দাঁড়াচ্ছে, এইখানে দাঁড়াচ্ছে যে দু একজন, নামটা ঠিক মনে পড়ছিল না, জার্মান দাস সমাজতাত্ত্বিক মূলত এই ব্যাখ্যাগুলো খুব সুন্দর করেছে, যেখানে যে দাঁড়াচ্ছে যে যেটা আমাদের অন্তর্গোষ্ঠী, সেখানে আমাদের কি থাকছে এবং বহির্গোষ্ঠীর ক্ষেত্রে কি থাকছে, এই একে অপরের মধ্যে একটা সম্পর্ক ইন্টারনাল থাকছে। অন্তর্গোষ্ঠীর ক্ষেত্রে কি থাকছে, একে অপরের মধ্যে একটা নিবিড় বন্ধন থাকছে। দ্বিতীয় প্রকারে সেটা অনেক সময় থাকছে না। এই বিষয়গুলো একটু মানে খুব সূক্ষ্মভাবে আরেকবার কন্টেন্টটা একটু দেখে নেবেন, আমার মনে হয় একটু মানে আর একটু মনে চলে আসবে। এমনি ঠিক আছে, তাহলে উত্তরটা হবে অন্তর্গোষ্ঠী। স্যার অন্তর্গোষ্ঠী আর অন্তর্বর্তী গোষ্ঠী দুটো সেম তো? অন্তর্বর্তী না, অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী হচ্ছে ইন গ্রুপ আউট গ্রুপ, আর অন্তর্বর্তীটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ওটা আবার একটু ভিন্ন। মধ্যবর্তী আর অন্তর্বর্তী, হ্যাঁ মধ্যবর্তী অন্তর্বর্তী, ইন্টারমিডিয়েট গ্রুপ, ওটা আবার একটু ভিন্ন আছে। ওটা ওই যে ওই ইয়ের ভিত্তিতে বলেছিলাম, কি বলছি, ওই যে মুখ্য এবং গৌণ গোষ্ঠীর মধ্যেই যে বৈশিষ্ট্যগুলো থাকছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তি সে একই থাকছে। আচ্ছা, এটা আমরা উদাহরণটা কি ছিল, ক্রেতা বিক্রেতা।
স্যার এখানেও তো ক্রেতা বিক্রেতা তো আচ্ছা আচ্ছা আছে, আচ্ছা, একটু ওই মনে ভুল হচ্ছে। মধ্যবর্তী গোষ্ঠী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অন্তর্গোষ্ঠী রেখেছি তো। এটা মূলত, এটা হ্যাঁ আমি বলতে গিয়ে এটা মূলত কিন্তু এটা অন্তর্বর্তী হবে, আমি বারবার যেটা ইন্টার হ্যাঁ না স্যার, ইন্টার এটাই বলছিলাম। অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি তো আমিও ওইভাবেই আনসারটা দিয়েছি, ঠিক সমরেন্দ্র ঠিক। ভট্টাচার্যের না না, বইয়ে ওটাই অন্তর্বর্তী আছে। ঠিকই আছে, একজনকে প্রাথমিক কি বললেন সেটা আমি এতক্ষণ খণ্ডন করছি, আমি অ্যান্সারটা ভুল রাখা হয়ে গেছে, এটা অন্তর্বর্তী হবে। আমি ব্যাখ্যাও কিন্তু দেখবেন, লক্ষ্য করবেন আমি করছিলাম ওভাবে, ইন্টারমিডিয়েট, মাঝখানে ইন্টার কলেজ, কিন্তু আমি যে উদাহরণটা যে আছে এটা আমি একটু খেয়াল করি না। এই অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী ইন গ্রুপ আউট গ্রুপ হবে, এটা মানে হবে না, হ্যাঁ? অন্তর্গোষ্ঠীর কথা ওই গিসবার্ট আলাদা করে আবার অ্যাড করেছিল, মুখগোষ্ঠী আর গণগোষ্ঠীর মধ্যবর্তী একটা গোষ্ঠীর কথা অন্তর্গোষ্ঠী, হ্যাঁ ওটা গিসবার্ট পরে অ্যাড করেছিল। হ্যাঁ, অ্যাড করেছেন, কিন্তু এইটা হচ্ছে অন্তর্বর্তী গোষ্ঠী হবে। হ্যাঁ, পুলিশ, নাগরিক, ক্রেতা বিক্রেতা, এটা কিন্তু অন্তর্বর্তী হবে, ইন্টারমিডিয়েট। এটা আমি ব্যাখ্যাটা অব্দি সবই ঠিকই বলেছিলাম, অপশনটা আমি অত খেয়াল করিনি, হঠাৎ করে বলতে গিয়ে আমার এখন মনে পড়লো এটা তো অন্তর্বর্তী গোষ্ঠী। আর ওই ইন গ্রুপ আউট গ্রুপটা আলাদা আছে, আগেই বলেছিলাম। ইন গ্রুপ আউট গ্রুপটা এটা দাঁড়াচ্ছে না, অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী ওটা আলাদা। এটা এই উদাহরণগুলো আসবে না। হুম, এটা অন্তর্বর্তী, একটু ঠিক করে নেবেন, আমি অপশনটা দিতে ভুল করেছিলাম। হেগেল। এটা হেগেল। 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 না, এটা একটা বিখ্যাত একটা লাইন, এটা একবার নেটেও কোশ্চেন দিয়েছিল, খুব সুন্দর। এটা মার্কস। ব্যাখ্যাটা বলা যাবে? কার্ল মার্কস। ব্যাখ্যাটা বলা যাবে কেন আফিম? সম্প্রদায় স্যার। সম্প্রদায় স্যার। না, হ্যাঁ ঠিক আছে, আমি ওটা ব্যাখ্যাটা জানতে চেয়েছিলাম। ধর্ম আফিম নেশা, কারণ আফিম খেলে নাকি তাকে, আমি জানি না তো, ওই তাকে প্রচুর মারলেও নাকি তার ব্যথা ব্যথা লাগে না। তো এই ধর্ম এমনই, ধর্ম যদি বলে যে এত টাকা দিতে হবে, বা ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে এত খরচা করতে হবে, তাই আমরা কিন্তু করছি, বা ভিন্ন ধর্মের ক্ষেত্রে ঠিক তাই, যে এতটা দান করলে এত পুণ্যি হবে। দান করা ভালো, আজ কোনো ব্যাপার নেই, কিন্তু ধর্ম বললে আমরা করছি, তখন নিজেরা করছি না। ওটা একটা আফিমের মতো একটা ব্যাপার থাকে, ওই জন্য ওটাকে বলেছিলেন সে সময়। আচ্ছা, ম্যাকাইভার পেজের মধ্যে জেলখানা ও মঠ হলো। সম্প্রদায়। 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 আচ্ছা, আমি সম্প্রদায়, আমার হঠাৎ করে আমার একটা জিনিস মনে হলো, একটু আমি তো অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠীর উদাহরণ তো একটা দেওয়া উচিত ছিল, কেউ কি বলতে পারবে অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী? অন্তর্বর্তীটা তো ব্যাখ্যা ঠিকই ছিল। পরিবার হবে। পরিবার পরিবার, শ্রমিক সংঘ। না, শ্রমিক সংঘ বহির্গোষ্ঠী হবে, মানে শ্রমিক সংসদ যেটা, সেটা বহির্গোষ্ঠী হবে। এবার স্যার পরিবার, পাড়া। হ্যাঁ, এটা অন্তর্গোষ্ঠীর বহির্গোষ্ঠীর উদাহরণটা আমি একটু ভালো করে বলছি, আপনারা শুনুন। স্যার ইন গ্রুপ আউট গ্রুপ। হ্যাঁ, ইন গ্রুপ আউট গ্রুপ, একটু ভালো করে ব্যাপারটা, এটা আমার ফট করে মনে হলো যে ওটা তো না বললে তো, যদিও আলোচনা মনে হয় করেছিলাম তবুও আর কি, যেহেতু বিষয়টা তুললো, যেহেতু কনফিউশন হয়ে গেছে, তাহলে তো নিশ্চয়ই পরিষ্কার হয়নি হয়তো। যেমন ইন গ্রুপ, আমরা নিজেরা আমরা বোধ জাগ্রত না হলে তো ওরা যে আলাদা, এই বোধটা জাগ্রত হবে না। অন্তর্গোষ্ঠীর ক্ষেত্রে বহির্গোষ্ঠীটা এরকম, মানে ধরে নিন আমরা হচ্ছে না, ধর্ম কথা বলবো না। আচ্ছা, ধরে নিন আমরা হচ্ছে কি বলবো, আমরা পশ্চিমবঙ্গবাসী। স্যার এটা হতে পারে আমরা ছেলেদের গ্রুপ বা মেয়েদের গ্রুপ, ওরা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে, লিঙ্গ নিয়ে হতে পারে। আমরা ছেলেদের গ্রুপ, তাহলে এইটা হচ্ছে আমরা ছেলেদের গ্রুপ, ওরা মেয়েদের গ্রুপ না, ওরা ছেলেদের গ্রুপ নয়। বুঝতে পেরেছেন? যেটা আমাদের ব্যাপারটা আমরা বলি যে আমরা অমুক ধর্মের, ওরা আমাদের ওই ধর্মের নয়, বিধর্মে। এই যে ওটা বারবার আমি আনতে চাই না ধর্মের উদাহরণ, যাই হোক, আমরা ছেলেদের গ্রুপ, ওরা ছেলেদের গ্রুপ নয়। এই যে আমরা, এটা হচ্ছে ইন গ্রুপ, আর ওরা আমাদের গ্রুপের বাইরে, আউট গ্রুপ। এইটা হচ্ছে ব্যাপার। মানে অন্তর্গোষ্ঠীর ক্ষেত্রে সমবেদনা, সাহচর্যটা থাকছে, আর বহির্গোষ্ঠীর ক্ষেত্রে ভিন্ন হচ্ছে। আমরা সাদা চামড়ার মানুষ, মানে ব্রিটিশরা ভাবছে ওরা তো নেটিভ, মানে আমাদের বহির্গোষ্ঠী করে দিচ্ছে। এইটা হচ্ছে বিষয়, ইন গ্রুপ আউট গ্রুপ, একদম সহজ বিষয়।
এই গ্রুপের বাইরে। আর ওই অন্তর্বর্তীটা মাথায় এভাবে রাখবেন। আমি আবারও বলছি, ব্যাখ্যাটা একই ছিল, একই রেখেছি, ঠিকই ছিল। আমি উদাহরণটাও আমি অপশনটা দিয়েছিলাম ভুল, হঠাৎ করে আমার মনে পড়লো, এই জন্য ব্যাখ্যার খুব প্রয়োজন। নাহলে ওই আপনারা উত্তর দিয়েছেন, আমি হ্যাঁ বলে গেলাম। ওই ব্যাখ্যাটা দিয়েছিলাম, দেখুন ওই একই যে দুটো স্কুলের মধ্যে প্রতিযোগিতা হলে যেমন বলি অন্তর্বর্তী কিরা, ইংরেজিতে থাকে ইন্টার, একেবারে ওটার ইংরেজিটাও থাকে ইন্টারমিডিয়েট গ্রুপ, অন্তর্বর্তী। ঠিক আছে, তাহলে মাথায় থাকবে। তাহলে ওই যে আমরা ঈশ্বরে বিশ্বাসী, ওরা নয়, মানে ওরা বা আমরা হচ্ছে অমুক ধর্মে বিশ্বাসী, ওরা ওই ধর্মের নয়, এই যে ইন গ্রুপ আউট গ্রুপ করে দেওয়া। বা একজন বললেন আমরা ছেলেদের গ্রুপ, ওরা ছেলেদের গ্রুপ নয়, আমরা হোয়াইট চামড়ার, ওরা হচ্ছে নেটিভ, ওরা হোয়াইট চামড়ার নয়, এগুলা হচ্ছে ইন গ্রুপ আউট গ্রুপের ব্যাপার। আচ্ছা, এইটা হ্যাঁ বলুন। অন্তর্গোষ্ঠী বলছি যে সহযোগিতা বা আন্তরিকতার বিষয়টা থাকবে, বহির্গোষ্ঠী যেটা সেখানে তো সহযোগিতা থাকবে না, উল্টে আক্রমণাত্মক একটা মনোভাব থাকবে। একেবারে অন্তর্বর্তী ক্ষেত্রে যে থাকবে একটা সহযোগিতার পারস্পরিক ব্যাপার থাকছে, যেটা বই ক্ষেত্রে সেটা থাকছে না একেবারে। স্যার ইন গ্রুপের বাংলা হলো অন্তর্গোষ্ঠী। ইন গ্রুপ, হ্যাঁ অন্তর্গোষ্ঠী আর মনোভাব থাকবে। হ্যাঁ, ওই যে উনি যে বললেন না আক্রমণাত্মক ঠিক নয়, এটা সহযোগিতার, ওটা হ্যাঁ আক্রমণাত্মক অবশ্য শব্দ চয়নটা ঠিক হবে না, এটাও ঠিক। আক্রমণাত্মক না বলে বিরোধিতা স্যার, মানে বিরুদ্ধ। হ্যাঁ, ওটা থাকছে না, এটার অভাব বলা যেতে পারে। সহযোগিতা না করা, হ্যাঁ, না থাকার অভাব, কোন ঘনিষ্ঠ সম্পর্ক নেই। তার মানে যে শত্রুতা থাকবে এমন তো নয়, ঘনিষ্ঠ কোনো সম্পর্ক স্থাপিত হয় না, থাকে না, গৌণ মতো আর কি। সেই অর্থে ওই যেটা আপনারা বলছেন গৌণ গোষ্ঠীর নেই, একদম বৈশিষ্ট্যের দিক থেকে তাই, আর কিছু। স্যার ফুটবল টিমগুলো কি এরকম হতে পারে? ফুটবল টিমগুলো ফুটবল টিমটা এই গোষ্ঠী, নিজেদের দলের যে 11 জন সেটা আর অন্য দলের সঙ্গে সেটা বহির্গোষ্ঠীর মতো। অন্য দলের সঙ্গে বললে হবে, কিন্তু এটা ঠিক। আমি ভাবছি আর নিজ দলটা নিয়ে অন্য দলের, মোহনবাগান, ইস্ট বেঙ্গল। হ্যাঁ, তাহলে এটা হতে পারে এই অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠীটা, ইন গ্রুপ আউট গ্রুপ। অন্য দলের নিরিখে একটি দল হচ্ছে অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী। ঠিক আছে, আচ্ছা এটা এবার উত্তরে আসি আমরা। অনেক কোশ্চেন আছে আমাদের। এটা কি শুনলাম তো মনে হয়? এটা তো হ্যাঁ স্যার, অপশন সি সম্প্রদায়। হ্যাঁ, এটা তো বলবার কিছু নেই, এটাও সহজ উত্তর। স্যার আদর্শনিষ্ঠ। হ্যাঁ স্যার, আদর্শনিষ্ঠ। কেন 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 ইংলিশে কি বলে স্যার? এটা হচ্ছে নরমেটিভ সায়েন্স, সমাজ দর্শন। যদি সমাজ তত্ত্ব বলা থাকতো তাহলে হতো সেটা বস্তুনিষ্ঠ। ঠিক। সবাই স্যার, উপরে সবগুলি, উপরে সবগুলি, অপশন ডি। অপশন ডি। আচ্ছা, রুশো কি সিলেবাসে ছিল আলাদা করে? না, আলাদা করে তো রুশো ছিল না, অনেকে হয়তো পড়েছে। ঠিক আছে, কি হচ্ছে আচ্ছা, কোনটা যেন আমরা গেলাম, কি কোশ্চেন ছিল? সামাজিক চুক্তি আর সভ্যতা হলো, কোনটা সমস্যা করে মাঝে মাঝে। হ্যাঁ, সভ্যতা হলো। বাকিরা কি বলছেন? আচ্ছা, আগের কোশ্চেনটার উত্তর আমি কি নিলাম? স্যার সবগুলোই, ডি। না,
সোশ্যাল কন্ট্রাক্ট রুশো হবে না স্যার, কখনো রুশোই সম্ভব হবে নয়। স্যার, হবে রুশো হবে স্যার। না স্যার সকলেই হবে। প্রবক্তক বলছি, কিন্তু না, স্যার না, সোশ্যাল শুনুন। কন্ট্রাক্ট থিওরি যেটা সামাজিক চুক্তিতে তো হক লোক রুশো সবগুলোই তেরা তো সবাই আছে। না না, কন্ট্রাক্ট যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা সেটা অ্যাজ সাচ রুশোর দেওয়া, এটা সাপোর্ট বা এটা হ্যাঁ নিয়ে স্যার, ওখানে আলোচনা আছে করছে প্রবক্তা। লক হক সব আছে, কিন্তু রুশো হচ্ছে এই কন্ট্রাক্ট থিওরিটার প্রবক্তা একবারে, মানে তার দেওয়া থিওরি। আমি ফোনের সমস্যা নিয়ে একটু অমনোযোগী হয়ে হ্যাঁ যাচ্ছি। স্যার, বাকিগুলো সমর্থক আর কি। হ্যাঁ, এটা একেবারে কোনো ভিন্ন অ্যান্সার হবে না, এটা কোনোভাবেই নয়। এটা একেবারে কমন জিনিস, মানে ইয়েতে আপনি নেটে দেখলে ওটা যে কেউ মানে যারা এমনি চাকরি পরীক্ষা জিকে দেয় সেটাও বলবে। রুশো হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, পলিটিক্যাল সায়েন্সের ছেলেমেয়েরা বেশি করে পড়ে। কি হচ্ছে পাড়ার ফুটবল ক্লাব? স্যার 32টার অ্যান্সার তাহলে গিলবার্ট। হ্যাঁ 32টা, 32টা গিলবার্ট। না 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 না, সভ্যতা হলো আমাদের যা আমাদের আছে, সংস্কৃতি হলো আমরা যা তাই। না, এটা গিজবার্ট উত্তর নয়, গিজবার্ট নয়। উত্তর কি হবে এটা জানা আছে? ম্যাকাইভার উত্তর হবে। আপনারা খুব কম পেয়েছেন, পাননি হয়তো কেউ। উত্তরটা ম্যাকাইভার হবে, ম্যাকাইভারই বলেছেন। সভ্যতা যা আমাদের আছে, সিভিলাইজেশন ইংলিশে লিখছে ওখানে, যেটা আমাদের আছে। আর সংস্কৃতি কি? আমরা যা, সভ্যতা যেমন ধরে নিই আমাদের হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, তা থেকেই আমাদের এই দেশ। আর সংস্কৃতি কি? আমরা যা, যেমন আমাদের সংস্কৃতিকে আমরা প্রকাশ করি, আমরা কাউকে এলে সাদর আমন্ত্রণ জানাই, অতিথি দেবো ভাব, এটা আমাদের সংস্কৃতি, আমরা জানি। মানে আমরা যেটা আর কি, তার সভ্যতাটা হচ্ছে থাকে, আর সংস্কৃতিটা হচ্ছে আমাদের প্রকাশ। এটা ম্যাকাইভারের কথা, এটা গিজবার্ট হবে না। এটা আপনারা একটু করে নিন, এটা পাননি এটা আপনারা হয়তো। স্যার তাহলে আগের উত্তরটা কি হলো? স্যার প্রাথমিক গোষ্ঠী। ম্যাকাইভার। ম্যাকাইভারের থেকে নেওয়া, ম্যাকাইভারের বই থেকে। প্রাথমিক গোষ্ঠী স্যার, প্রাথমিক। শুধু এক ফুটবল ক্লাবের সঙ্গে আর এক ফুটবল ক্লাবের অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী। মার্কস স্যার। ঠিক আছে। গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের ভিত্তি। বলছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এগুলো কিসের ভিত্তি? এগুলো গণতন্ত্রের ভিত্তি। এগুলো ব্যাখ্যা করে অনেকে পড়েছেন যারা, তারা জানেন। স্যার 33 এর অ্যানসারটা ওটা আরেকবার একটু বলবেন? কোনটা? 33 এইটা পাড়ার ফুটবল ক্লাব, এটা অন্তর্বর্তী গোষ্ঠী বললেন? না না, প্রাথমিক। একটা ফুটবল ক্লাব প্রাথমিক গোষ্ঠী। যখন একটি ক্লাবের সঙ্গে একটি ক্লাবের দ্বান্দ্বিক সম্পর্ক, সেটা হবে অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী, অন্তর্বর্তী কোনোভাবেই নয়। আচ্ছা স্যার, অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী এটা একসাথেই মানে বসে, তাই না? শব্দটি হচ্ছে অন্তর্গোষ্ঠীর আলাদা, বহির্গোষ্ঠী। হ্যাঁ একটাই। আর আরেকটি যেটা আছে সেটা শুধু অন্তর্বর্তী, ওর আবার কিন্তু বহির্বর্তী বলে কিছু নেই। অন্তর্বর্তী বা মধ্যবর্তী যেটা বলা যেতে পারে, ইন্টারমিডিয়েট, বিষয়টা এভাবে বুঝতে হবে। সবসময় দুটো করে থাকবে এমন নয়। ও একটা হচ্ছে অন্তর্বর্তী বা মধ্যবর্তী, মানে যেটা সেকেন্ডারি মানে হয় ইন্টারমিডিয়েট। আর আরেকটি যেটা আছে সেটা অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী একসঙ্গে আছে। ওই যে যেমন, হ্যাঁ ওইটা অন্তর্গোষ্ঠী আর বহির্গোষ্ঠী একসাথেই আছে, তাই তো? ওটা আলাদা আলাদা না। না, ওই যে দুটো, একটি ফুটবল ক্লাবের সঙ্গে একটি ফুটবলের ক্লাব, হ্যাঁ, বা আমরা ছেলে ওরা ছেলে নয়, যেটা বললাম। আচ্ছা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ হয়ে গেছে, এটা হয়েছে মার্কস। লাস্ট হলো শ্রেণী শাসনের যন্ত্র, মার্কস। যেটা মানে একটু আগেই মনে হয়েছে না, রিপিটেশন হয়ে গেল। হ্যাঁ স্যার, রিপিটেশন হয়েছে। এটা হয়েছে।
হেগেল, এটাও রিপিটেশন। এই বাবা, এটা রিপিট হয়েছে, এটা তো আমি টাইপিং এ চলে আসছে নাকি? স্যার চিরস্থায়ী গোষ্ঠী। চিরস্থায়ী হ্যাঁ, গোষ্ঠী। এটা কোনো কথা নেই। চিরস্থায়ী। দীর্ঘকাল স্থায়ী গোষ্ঠী। দীর্ঘকাল স্থায়ী। দীর্ঘকাল। অপশন সি, দীর্ঘকাল স্থায়ী। তাই বলে চিরস্থায়ী নয়। এটা গিসবার্গ। রিপিটেড। এটাও রিপিট হয়েছে। সংঘ। 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 সঙ্গ হবে। ইংলিশে কি বলছে জানো সংঘকে? অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। আচ্ছা, এটা সকলের কল্যাণ। কে হবে? কল্যাণ। অপশন ডি, এ এবং সি। সকলের সেবা হবে না? সকলে কল্যাণ। হ্যাঁ, এই বলছেন, গান্ধীজি বলছেন, জাস্টিস চিফ সর্বদয় সকলের কল্যাণ, সকলের সেবা। ডি। উত্তর ডি। গান্ধীজির দর্শনে। গান্ধীজির দর্শনে। ট্রাস্টিশিপের বাংলা কি আছে জানো? বাংলা দিয়ে কোশ্চেনটা থাকতে পারছো। গিসবার্গ স্যার। গিসবার্গ। হ্যাঁ, একেবারে গিসবার্গ। ও, এটা তো পারে। রাফায়েল ছিল। একই যাত্রী ব্যবহৃত হবে। হ্যাঁ রাফেল। হ্যাঁ, রাফেল। অপশন সি। স্যার আদর্শনিষ্ঠ। দর্শন শব্দ আছে। দর্শন শব্দটা থাকার কারণে শুধুমাত্র নরমাল। আদর্শনিষ্ঠ। আদর্শনিষ্ঠ। আর যদি বলে রাষ্ট্রবিজ্ঞান, তাহলে কি হবে? বস্তুনিষ্ঠ তো, বস্তুনিষ্ঠ। ওরা অনেক সময় জিজ্ঞাসা করতো আমাদের সেই সময় যে, আচ্ছা তোরা এটা পড়িস, আমাদের সঙ্গে কি পার্থক্য? একই তো বিষয় পড়ছিস, তোরা ফ্যাক্টটা পড়ছিস, ফ্যাক্ট কি হওয়া উচিত নয় এটা পড়ছিস, আর আমরা কি হওয়া উচিত ওটা পড়ছি। পার্থক্য। এটা রাফেল হবে, রাফেল। রাফেল স্যার। রাফেল। রাফেল বলা যাবে না, রাফেল। হ্যাঁ, ঠিক। প্লেটো। স্যার। আদর্শ রাষ্ট্রের উল্লেখ তাহলে প্লেটোই করেছেন, কিন্তু সেখান থেকেই নিয়ে নেওয়া। ডেমোস আর ক্রেটোস। উত্তর কোনটা হচ্ছে? অপশন কোনটা? সি। ওটা না, ওই ফোরটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড আর কি। একজন এ উত্তর দিলেন, মানে এ হবে না, ওটাতে এ না, স্যার সি হবে। এ আছে কিন্তু সি হবে। ওখানে ডি ফোর এ মানে ওটা আছে। অ্যাম্পারস্যান্ড ছিল, ওটা ফোর হয়ে গেছে, টাইপিং হয়তো করতে পারেন। লিঙ্কন। বাহ, আব্রাহাম লিঙ্কন, পুরো নামটা শুনলাম। এটাকে বলা যাবে পুরো লাইনটাকে ইংলিশে বা অন্য প্যারাফ্রেজিং করে অন্য শব্দে? ডেমোক্রেসি ইজ by the people, হ্যাঁ, for the people, of the people, of the people, by the people. ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। ঠিক আছে, অনেকেই জানেন। কোনটি হবে? কোটি হয়ে গেছে স্যার ক্ষমতার অপরিবর্তনে।
ক্ষমতা পরিবর্তন। অপশন ডি। অপশন অপশন ডি। ঠিক ঠিক, ক্ষমতার অপরিবর্তন, এইটা বৈশিষ্ট্য যে একজনের কাছে থাকে, তাহলে পরিবর্তনীয়তাই কাম্য, তাই তো? ঠিক আছে, 52। এ এবং বি উভয় স্যার। এ এবং বি উভয়। অপশন সি। প্রত্যক্ষ গণতন্ত্র নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, অপশন সি বিশ্বাস করুন। স্যার পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র। একটা উদাহরণ, এর উদাহরণ কোন রাষ্ট্র? স্যার আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র। বাহ বাহ বাহ। স্যার গ্রিস। গ্রিস স্যার। হ্যাঁ গ্রিস। স্যার বি এটা। টমাস মোর। হ্যাঁ এটা টমাস মোর। টমাস মোর। আচ্ছা, আমি একটা এখানে এই বিষয়ে একটা প্রশ্ন জানতে চাইবো, এটা আমাকে একজন জানতে চেয়েছে, আমাদের এখানে একজন মাস্টারমশাই, যাই হোক পরীক্ষা বলছে যে আমি বাংলা বই উল্লেখ করি, বলছে আমি এরকম বই উল্লেখ করি না, কিন্তু দেখিও না ভাবে, কিন্তু যেহেতু বলছে আমাকে দেখালো, ছবি পাঠিয়েছে যে দেখুন, আচ্ছা একটু সাইলেন্ট করবেন, যে দেখুন বইয়ের আমাকে মার্ক করে পাঠিয়েছে, দেখুন ওখানে ইউটোপিয়ান শব্দ, আমি পরে দেখলাম সম্বন্ধ, মানে উনি যে ছবিটা পাঠিয়েছে আমার কাছে, যে ইউটোপিয়ান শব্দে ওখানে লেখা আছে বাংলা, আমি একটু মোবাইল থেকে ওই মোবাইলটা থেকে বলছি, লেখা আছে বাস্তব অথবা শোনা যাচ্ছে না স্যার, কার মাইক মিউট। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওখানে আমি বলছি, একটু পড়ছি, একটু সবাই শুনে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এই বইটা অনুসরণ করেন আপনারা, এবং প্রশ্ন উত্তরও থাকবে, এটা থাকতে পারে। ইউটোপিয়ান শব্দটির অর্থ কি? আমাকে বলছে যদি প্রশ্ন থাকে বাস্তব না কাল্পনিক কোনটা করবো, আমি বললাম যে কাল্পনিক। ইউটোপিয়ানে আবিধানিক অর্থ হচ্ছে কাল্পনিক। তো হ্যাঁ, আমাকে বলছেন যে দেখুন এখানে লেখা আছে বাস্তব অথবা কাল্পনিক, আমি এক ঝলক দেখলাম, বাসে আসছিলাম, দেখার সময় পাইনি, পরে দেখলাম বইটি কি ভুল থাকবে, দেখলাম না, বাংলা বই বলে কি ভুল থাকবে না, এখানে যেটা লিখেছে দেখবেন, আপনারা সবাই সমানন্দের বই পড়বেন, ওখানে যেটা বলতে চেয়েছে যে ইউটোপিয়া বলতে বোঝায় বাস্তব অথবা কাল্পনিক, সর্বদোষমুক্ত, মানে কমা আছে না, ওই যে অনেকে এই জায়গাগুলো এসকেপ করে যায়, কমা জ্যোতি চিহ্ন গুরুত্ব দেয় না, আমার কাছে তো জ্যোতি চিহ্ন কেন, হর্ষি দীর্ঘিরও খুব গুরুত্বপূর্ণ, কয় হর্ষি কোথায় কয় দীর্ঘি হয়, আমি এটা আজীবন প্রত্যেক ক্লাসের ছেলে মেয়েদের বলি, বাংলা টিচার না হওয়া সত্ত্বেও। তেমনি একই রকম ভাবে যে দীর্ঘি হর্ষির একটা ভূমিকা আছে, বলছে এখানে বাস্তব অথবা কাল্পনিক, কমা দিয়ে সর্বদোষ মুক্ত কোন সমাজ বা রাষ্ট্র, দেশ বা অঞ্চল। তখন আমি তাকে ফোন করে বললাম, এখানে যেটা বলতে চাওয়া হয়েছে, ইউটোপিয়ান শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে কাল্পনিক, এটা একেবারে লেক্সিক্যাল মিনিং হয়েছে, এটা ট্র্যাডিশনাল মিনিং হয়ে গেছে, এটাই অর্থে চলছে, আমরা বলি ইউটোপিয়া কনসেপ্টের হস্তক্ষেপ। এইখানে যেটা উনি বলতে চেয়েছেন আসলে টমাস মোরের, সেখানে পুরো লাইনটা আমাদের তো পড়তে হবে, ওখানে লেখা আছে বাস্তব অথবা কাল্পনিক কোন একটা রাষ্ট্র, মানে তিনি বোঝাতে চেয়েছেন যে এটা হতে পারে কোনো বাস্তব, আবার হতে পারে কোনো কাল্পনিক একটা রাষ্ট্র বা একটা অঞ্চল, কিন্তু তবে কি যেখানে নাকি সর্বদোষ মুক্ত হবে, কোন রকম দোষ থাকবে না। পরবর্তীতে এটা দেখা গেল প্র্যাকটিক্যালি যেরকম কোনো রাষ্ট্র বা অঞ্চল নেই যেখানে কোনো দোষ মুক্ত হয়, তাই বাস্তবটা আর থাকেনি, কাল্পনিক হয়ে গেছে, তিনি এটার ব্যাখ্যা করেছিলেন এইভাবে যে তার একটা ড্রিম ছিল, ড্রিম, ভেবেছিলেন যে এরকম একটা রাষ্ট্র থাকবে যেখানে সর্বদোষ মুক্ত হবে, তাই তিনি এই শব্দটাকে, সেটাকে ইংরেজিতে বলেছেন তিনি, ওটা বাংলা করলে এইটা রাখেন। কিন্তু আপনারা ইউটোপিয়ান শব্দের অর্থ কিন্তু কাল্পনিকই হবে, দুটো একসঙ্গে হতে পারে না, বাস্তব এবং কাল্পনিক একে অপরের বৈপরীত্য শব্দ। এটা নিয়ে একটা বলবার ছিল, আমি একটু মার্ক করে রেখেছি, বললাম। পরের কোশ্চেনটা কোথায় গেল? সত্য হচ্ছে
সত্য। এর অপশন সি। সত্য লক্ষ্য, হচ্ছে লক্ষ্য। লক্ষ্যটা হচ্ছে সত্য। আর উপায়? সত্য হচ্ছে লক্ষ্য, আর উপায় হচ্ছে অহিংসা। 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 উপায় হচ্ছে অহিংসা। বাহ বাহ বাহ, সবাই জানে এটা। স্যার ঈশোপনিষদ। ঈশোপনিষদ। আমাকে বলতে পারবেন কেউ ঈশোপনিষদে ঠিক কোন জায়গাটা? আপনারা তো বললেন, হয়তো পড়েছেন, ঠিক আছে। ঈশোপনিষদের কোন শ্লোক না জানলেও আমাদের একটা শ্লোক জানা উচিত। আপনারা অনেকে হয়তো পড়েছেন শ্লোকটা গ্র্যাজুয়েশন বা প্রথম শ্লোকটি জানা আছে? তোমার জ্যোতির্গম না, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চন জগত্তং তেনো ত্যক্তেনো ভুঞ্জিতা মা কশ্চিৎ জানম। যেখানে বলছে এই জগৎটি সব মানে আমরা, ঈশাবাস্যমিদং, ঈশ মানে মূলত ঈশ্বরের কথা বলে, ওখানে স্তুতি করা হয়। আমরা কখনোই কি করব না, ধন সম্পদের লোভ করব না। সংস্কৃতে মা শব্দের অর্থ হচ্ছে না। তেনো ত্যক্তেনো ভুঞ্জিতা, আপনারা এইটুকু অন্তত জানেন, আমি সবাই জানি। কেউ কি আছেন এটা জানা আছে কিনা? তেনো ত্যক্তেন ভুঞ্জিতা জানা আছে তো? হ্যাঁ, ত্যাগেই ভোগ, আমি পুরোটা বললাম তাই। ত্যাগেই ভোগ, এই শব্দটাই কিন্তু তাকে প্রভাবিত করেছিল। আমরা যারা দান করি, মানে সবাই কম বেশি করেনি হয়তো, যারা সর্বস্ব দিয়ে দেয়, দিয়ে তারা কি পায়? কি পায়? আমি বলি, একজন মা তার মাছটাও বাচ্চাকে দিয়ে কি রাগ করে নাকি? সে আনন্দ পায়, তার ছেলে আনন্দ করে খায়, মা আরো খুশি হয়। সে ত্যাগের দ্বারা ভোগ করলো। একই রকম ভাবে গান্ধীজি এর দ্বারা এত অনুপ্রাণিত হয়েছে যে ত্যাগে ভোগ হয়। আর অচ্ছিতন্ত মানে তো ট্রাস্টিশিপ, মানে আমার টাকা আমি কোন ট্রাস্টিতে দিয়ে দিলাম। আমরা এই কথাটা তো শুনি। তো আমি আপনাদের কাছে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা সমাজে কথাগুলো শুনি, আপনারা যাতে করে ব্যাখ্যা করতে পারেন যে এইটার ভিত্তিভূমি কোনো ধর্ম নির্বিশেষেই আমাদের ভারতীয় কোনো একটা শাস্ত্র। ঈশোপনিষদ কোনো ধর্মের নির্দিষ্ট কোনো ধর্মের নয়। এটা মানে হতে পারে কোনো একটি ধর্ম প্রভাবিত শাস্ত্র, কিন্তু এটি সকলের জন্য একটি নৈতিক স্তোত্র, কারণ সেখানে বলছে ত্যাগের দ্বারা ভোগ করো। তো এইটা তাকে প্রভাবিত করেছে, এই জন্য তিনি কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজন। কত গভীরে আগে থেকেই সব এই জায়গায় ছিল আমাদের এই সব শাস্ত্রে, খেলনার নয় কোনটি। আবার সেই আরেকটি উপনিষদ ছান্দোগ্য। ছান্দোগ্য। থাক, আর ব্যাখ্যা যাচ্ছি না। প্রত্যেকটা উপনিষদই ইচ্ছে করে যে ধরে ধরে বলি এগুলো। মান্ডুক্য উপনিষদ। আচ্ছা, ওই কি যেন কথাটি, দেহ বাক্যটি কি? আমাদের রাষ্ট্র দেহ বাক্যটি কি? তারপরে পুরো কথাটি কি বলেছিলাম? সত্যমেব জয়তে নৃতম। বাহ, এই তো মনে আছে। তারপরে থ্যাংক ইউ।